আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এর জন্য যে উপকারটা করে দিয়েছেন, এনসিপি যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যে করেছে, এটা আওয়ামী লীগ বোধহয় আরো 20 বছর আন্দোলন করে করতে পারতো না। যে স্টার্টটা করে দিয়েছে, যে শুরুটা করে দিয়েছে। তবে আমি ব্যক্তিগত মনে করি পুরো ঘটনার জন্য একজন ব্যক্তি দায়ী। শুনতে খারাপ লাগতে পারে, একটি মাত্র ব্যক্তি দায়ী ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লাগাতার কারফিউ দেওয়ার মানে হলো যে জনগণ ফুঁসে উঠেছে, জনগণকে দমন করা যাচ্ছে না, জনগণ সামনে এগিয়ে আসছে। কারফিউ প্রলম্বিত করার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে গোপালগঞ্জবাসী ঐক্যবদ্ধ এবং তারা যে কাজটি করেছে সেই কাজটি তারা সবাই মিলে করেছে এবং তারা এখনো নরম হয় নাই, এখনো থেমে যায় নাই। আগুন জ্বলছে, আগুন হয়তো সারা বাংলাদেশে ছড়ায় যেতে পারে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে 16 তারিখের পর গোপালগঞ্জে এখনো যা কিছু ঘটছে সেসব নিয়ে আমরা আলোচনা করব। সামনে কোন দিন আসতে যাচ্ছে এবং গোপালগঞ্জ বিশেষ কোনো সিগনিফিক্যান্ট সিগন্যাল আমাদের সামনে তুলে ধরছে কিনা এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। মেজর আখতারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুরুতেই আমি যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে, গত কয়েকদিন আগে এই মানচিত্র চ্যানেলেই আপনি আমার সঙ্গে আলাপের সময় বলছিলেন যে আওয়ামী লীগ খুব শিগগিরই চারদিক থেকে আজান দেওয়া শুরু করবে, অর্থাৎ আহ্বান দেওয়া শুরু করবে, তারা রাজপথে নামা শুরু করবে। গোপালগঞ্জ কি তেমন কোনো ইঙ্গিত দিল আমাদের সামনে? ধন্যবাদ আপনাকে পান্না ভাই, ধন্যবাদ আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে, সবাইকে জানাই শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আসলে এটা আমার কোনো অ্যাজাম্পশন না, প্রিজাম্পশন না, এটা হলো বাস্তবতা। আপনি যখন একটি রাষ্ট্র ক্ষমতায় এসে আপনি সবার সঙ্গে সমব্যবহার করবেন না, আপনার অপরাধীও যদি হয় তার প্রতিও কতগুলো দায়িত্ব আপনার আছে। ফাঁসির আসামিকেও আপনি তাকে সম্মান দিয়ে ফাঁসি দিতে হবে। কিন্তু আপনি যখন একটা বৈষম্য বিরোধী আন্দোলনে এসে একটা সরকার বৈষম্য চালিয়ে যাবেন এবং সবার প্রতি সমব্যবহার করবেন না, তখন স্বাভাবিকভাবে যে অংশটাকে আপনি অপব্যবহার করবেন, যাদের প্রতি দুর্ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন, তারা আস্তে আস্তে শক্তিশালী হওয়ার চেষ্টা করবে। আমরা গত 11 মাসে দেখেছি যে এই সরকারের প্রথম কমিটমেন্ট ছিল যারা গত 15 বছরে জনগণের সঙ্গে বেইমানি করেছে, অপরাধ করেছে এবং দেশকে একটি অপশাসন দিয়ে নিয়ে গেছে, তাদের বিচার করবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এবং অত্যন্ত নিন্দনীয় যে গত 11 মাসে আপনি একটি বিচারও সম্পন্ন করতে পারেন নাই। আপনি সেখানে একটা আদালত গঠন করেছেন, কি আদালত হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছেন। সেখানে আপনি একজন অযোগ্য ব্যক্তিকে, একটা ক্ষুদ্র দলের ব্যক্তিকে আপনি চিফ প্রসিকিউটর করে দিয়েছেন। সেই ব্যক্তিটি সবসময় সে এক পর্যন্ত একটা বিচার ব্যবস্থা করতে পারে নাই। সে বিভিন্নভাবে বিচারকে প্রলম্বিত করার চেষ্টা করছে এবং বিচারের নামে এমন কিছু তথ্য উপাত্ত তুলে ধরা হচ্ছে যেটা বিচারকে বিতর্কিত করে ফেলতেছে। কাজে আমি এই সমস্ত দেখে আমার ধারণা হয়েছিল যে এই সরকার দেশটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে না এবং পারছে না। তাই মনে হচ্ছিল যে হয়তো সে যাদের বিরুদ্ধে সরকার আটঘাট বেঁধে লেগেছে, যাদেরকে প্রতিপক্ষ বানিয়েছে আওয়ামী লীগ তার অস্তিত্বের কারণে জানান দিতে বাধ্য হবে। আওয়ামী লীগ তো আত্মহত্যা করে নাই। আওয়ামী লীগ, আমি বলেছি, স্পষ্ট ভাষায় বলেছি, শেখ হাসিনা পলায়ন করে নাই। শেষ বিমান বাহিনী হেলিকপ্টার ডেকে এনে সশস্ত্র বাহিনীর প্রহরায় সে হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে ভারতে স্থানান্তর হয়েছেন। এই স্থানান্তর শব্দটি সম্প্রতি আপনারা গত 16 তারিখে ব্যবহার করেছেন যে এনসিপির নেতৃবৃন্দ থেকে আপনারা সেনাবাহিনীর এপিসিতে করে তাদেরকে খুলনায় স্থানান্তর করেছেন। এখানে তো অনেকে বলছে পালিয়ে গেছে, কথাটা তো আসছে না, পালিয়ে গেছে কথাটা তো আসছে না, তারা স্থানান্তর করেছেন। তাহলে শেখ হাসিনা পেলেও তো কথাটা স্থানান্তর, সেটাও তো স্থানান্তর করেছেন হেলিকপ্টারে করে, বিমান বাহিনী হেলিকপ্টারে করে আপনি তাকে দিল্লিতে স্থানান্তর করেছেন। স্থানান্তর করেছেন, আবার ফিরে আসবে, এটা তো স্বাভাবিক। কাজে ফিরে আসতে হলে, বড় নেতারা ফিরে আসতে হলে এখানে স্বাগতম, আগতম, এই ধরনের কতগুলো স্টেটমেন্ট হয়, শুভেচ্ছা, স্বাগতম। এটার জন্য আমি আজান শব্দ ব্যবহার করেছি। আজান আরবি শব্দ, আজানটা হলো আহ্বান। আহ্বান তারা করবে।
এবং এটা স্বাভাবিকভাবে ধারণা করা হয়েছিল যে 5ই আগস্টের পরে হয়তো করবে, কারণ শেখ হাসিনা হয়তো তার প্রথম দিবসটাকে দেখবে কিভাবে করা হয়, বা ওই দিনই তারা হয়তো শুরু করে দেবে, ওইটাই ছিল প্রত্যাশা। কিন্তু 16ই জুলাই অনুভূত এবং অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটেছে। যদিও ঘটনার জন্য প্রাথমিকভাবে আওয়ামী লীগ নিজে দায়ী, কারণ আওয়ামী লীগের উচিত হয় নাই এই পরিস্থিতিতে, যাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো যে তারা পরমত সহিষ্ণু না, তারা অন্যকে কথা বলতে দেয় না, সভা করতে দেয় না। গত 15 বছর বিএনপি কে সহ কোন রাজনৈতিক দলগুলোকেই তাদের অনুমতির বাইরে কোনো সভা করতে দেয় নাই। এই একটা অপবাদ নিয়েই কিন্তু সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়েছে বা ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। তাহলে এখন গোপালগঞ্জে একটা জনসভা ডেকেছে, যেই ডাকুক, সেটা বাধা দেওয়ার কি আছে? বাধা দেওয়াটা ঠিক হয় নাই। এখন এই ছেলেরা এই ক্ষোভটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারে নাই। এই বিষয়টাকে রাজনৈতিক মোকাবেলা না করে তারা সেখানে গিয়ে মিটিং এ একটা মঞ্চে সেনাবাহিনী এবং পুলিশের ছত্রছায়া তারা মঞ্চে আরোহণ করেছে। মঞ্চে আরোহণ করে সামনে কোনো জনগণ না দেখে তারা রাগের বশে তাদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তারা কিছু বক্তব্য দিয়েছে, যেগুলো অনুবিপ্রিত, যেগুলো গ্রহণযোগ্য হয় নাই। যেমন তারা বলেছে গোপালগঞ্জে তারা আবার আসবে, এর বদলা তারা নিবে। তারা সেখানে বলছে মুজিববাদ মুর্দাবাদ। এটা মুজিবের বাড়িতে দাঁড়িয়ে গোপালগঞ্জে মাটি দাঁড়িয়ে মুর্দাবাদ করবে, আর তাদেরকে যে মুর্দাবাদ করে দেওয়া হয় নাই, এটাই তো তাদের ভাগ্য, চরম ভাগ্য। এবং আমি গোপালগঞ্জবাসীকে যে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। প্রাথমিকভাবে আওয়ামী লীগকে যেমন দোষারোপ করছি, তারা কাজটা ঠিক করে নাই, ঠিক একইভাবে বা তার ডাবল সুরে বলছি, গোপালগঞ্জের বাসী বাংলাদেশের জনগণের ইজ্জত রেখেছে, সম্মান রেখেছে, এই দেশের বিপ্লবী মানুষের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। বাংলাদেশের মাটিতে বসে একটা জেলাবাসীকে থ্রেট করা হবে, জেলার মানুষকে দেখে নেওয়া হবে, তাদেরকে সবাই আওয়ামী লীগ বিএনপি বানিয়ে আওয়ামী লীগ বানিয়ে ফেলবে, এটা মেনে নেয় না যা গোপালগঞ্জবাসী। আমি তাদের অভিনন্দন জানাই, তারা সঠিক কাজটি করেছে। এবং তারা যে ধৈর্য ধরে তাদেরকে যে শেষ করে দেয় না, এটাও আল্লাহকে শুকরিয়া, আরো বড় কিছু হয়ে যেতে পারতো। তবে গোপালগঞ্জবাসী যে কাজটা করেছে অভিনন্দনযোগ্য, এবং কাজটি ভালো করেছে বলে আজকে লাগাতার হরতাল হচ্ছে, লাগাতার কারফিউ দেওয়া হচ্ছে। লাগাতার কারফিউ দেওয়ার মানে হলো যে জনগণ ফুঁসে উঠেছে, জনগণকে দমন করা যাচ্ছে না, জনগণ সামনে এগিয়ে আসছে। কোন বিচ্ছিন্ন গোষ্ঠী, আওয়ামী লীগ বা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো কারফিউ হয় না। কারফিউ হয় যখন জনগণ বেরিয়ে আসে, যখন জনগণ ব্যাপক হারে বেরিয়ে আসে, তখন এটা কারফিউ হয়। এবং এখানে যেটা হয়েছে, আজকে এই কারফিউ প্রলম্বিত করার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে গোপালগঞ্জবাসী ঐক্যবদ্ধ, এবং তারা যে কাজটি করেছে সেই কাজটি তারা সবাই মিলে করেছে, এবং তারা এখনো নরম হয় নাই, এখনো থেমে যায় নাই। আগুন জ্বলছে, আগুন হয়তো সারা বাংলাদেশে ছড়ায় যেতে পারে। তারপরে যে সমস্ত বক্তব্য দেওয়া হয়েছে, বক্তব্য গ্রহণযোগ্য নয়। এনসিপির ছেলেরা এটা রাজনৈতিক সুলভ আচরণ করে নাই। তারা কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আহ্বান জানাতে পারতো গোপালগঞ্জবাসীর কাছে যে আমরা আসছি আপনাদের কাছে। আমরা জানি এটা শেখ হাসিনার জন্মভূমি, আমরা জানি এটা জাতির পিতা না বলেন শেখ মুজিবুর রহমানের জন্মভূমি। আমরা এখানে আসছি আমাদের কথা বলার জন্য। আমাদের জনগণের বাকি 63টা জেলার প্রতি গোপালগঞ্জের মানুষ ভালো ব্যবহার করে নাই। আপনাদের কাছে আসছি কথাটা বলতে, বিচার নিয়ে আসছি আপনাদের কাছে, বিচার নিয়ে আসছি। এই কথাটা বললে কিন্তু জনগণ উত্তেজিত হতো না, জনগণের মধ্যে রাগ দেখা হতো না। ওই জায়গাটিতে আমার প্রশ্ন, যে কারোরই বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা যদি থেকে থাকে, সেখানে যে কারোরই যে কোনো স্থানে যে কোনো সময় সমাবেশ করার অধিকার আছে শান্তিপূর্ণ উপায়ে। আপনি বলছেন যে গোপালগঞ্জের বা আওয়ামী লীগ ছাত্রলীগ যারা নিষিদ্ধ ঘোষিত, তাদের এই কাজটি করা ঠিক হয়নি, আমরাও নিন্দা জানাই। এ ধরনের হামলা কোন অবস্থাতে আমরা সমর্থন করি না। কিন্তু তাদেরকে দায়িত্ব করছি, কিন্তু প্রাথমিকভাবে আসলে কারা দায়ী? যেহেতু 16ই জুলাই আবু সাইদের হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, সেই 16ই জুলাইকে টার্গেট করে গোপালগঞ্জে যাওয়া, এটি একটা ডিজাইনের অংশ কিনা? এবং সব জায়গাতে যখন পদযাত্রা উল্লেখ করা হলো, জুলাই পদযাত্রা, সেখানে বলা হলো মার্চ টু গোপালগঞ্জ, এবং ফেসবুকে ঘোষণা দেওয়া হলো যে আপনারা ধূমকেতুর মতো ফিরে আসুন, ছুটে আসুন। এইগুলো আগে থেকে এক ধরনের উস্কানি সৃষ্টি করা হয়েছিল কিনা? এবং যেই বিতর্কটি গত কয়েক মাস ধরে চলছে, বঙ্গবন্ধু 32 নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়ার পরে
টুঙ্গিপাড়া তার সমাধি স্থানে হামলা হতে পারে, এই সবকিছু মিলে তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করা হয়েছে কিনা, কোনটা আসলে প্রাথমিকভাবে সৃষ্টি হয়েছে? এখানে উত্তেজনা সৃষ্টি করার নামে তো রাজনীতি। এখানে এনসিপি উত্তেজনাকর বক্তব্য দিবে, উস্কানিমূলক বক্তব্য দিবে, এটি রাজনৈতিক, এবং প্রতিপক্ষ সেটার জবাবও রাজনৈতিক ভাবে দিবে, এবং যে সীমা অতিক্রম করবে সেই পরাজিত হবে। এখানে যদি এই এই বক্তব্যের উস্কানিতে যদি গোপালগঞ্জবাসী পা না দিত, তাহলে গোপালগঞ্জবাসী জ্বলে ওঠার সুযোগ হতো না। আমি তো মনে করি আওয়ামী লীগের জন্য যে উপকারটা করে দিয়েছেন, এনসিপি যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যে করেছে, এটা আওয়ামী লীগ বোধ আরো 20 বছর আন্দোলন করে করতে পারতো না। যে স্টার্টটা করে দিয়েছে, যে শুরুটা করে দিয়েছে। তবে আমি ব্যক্তিগত মনে করি পুরো ঘটনার জন্য একজন ব্যক্তি দায়ী। শুনতে খারাপ লাগতে পারে, একটি মাত্র ব্যক্তি দায়ী, সেদিন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার চরম ব্যর্থতা, সিদ্ধান্তহীনতা এবং জনগণকে সঠিক পথে পরিচালিত করার ব্যর্থতার কারণে এই ঘটনাটা ঘটেছে। উনি স্পষ্ট করে, উনি জানা উচিত ছিল গোপালগঞ্জে কি ঘটতে পারে। উনি যদি বলেন আমি জানতাম না, তাহলে এটা ওনারই ব্যর্থতা। উনি কেন জানলেন না? আর উনি যদি জেনে থাকেন, তাহলে এই ছাত্রদেরকে কেন নিরাপত্তা না দিয়ে, নিরাপত্তা নিশ্চিত না করে সেখানে পাঠিয়ে দিলেন? যদি আজকে কারো উপরে যদি আঘাত হইতো, যদি একটা ছেলে মারা যেত, আজকে বাংলাদেশটা কিভাবে সামলাতেন আপনি? আজকে নাহিদ, হাসনা, সার্জিস, আক্তার বা এদের যে কোনো একটা মেয়ে বা ছেলের গায়ে যদি হাত পড়তো, বা তারা যদি আহত বা নিহত হইতো, তাহলে আজকে বাংলাদেশটাকে আপনি কিভাবে সামলাতেন? তাহলে আপনি বাংলাদেশটাকে চরম বিশৃঙ্খল অবস্থায় সৃষ্টি করার জন্য নিয়ে যাচ্ছেন। এই ব্যর্থতার দায় দায়িত্ব কি ডক্টর ইউনূস সাহেবের বর্তায় না? আমরা আজকে বা গতকালকে দেখেছি সেনাবাহিনী একটা আইএসপিআর একটা বিবৃতি দিয়েছে। সেখানে তারা বলেছে যে আত্মরক্ষার বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী। এটা গ্রহণযোগ্য বক্তব্য নয়। সেনাবাহিনীর কাছে বক্তব্যটা গ্রহণযোগ্য নয়। সেনাবাহিনী কখনোই বল প্রয়োগে বাধ্য হয় না। সেনাবাহিনী সেলফ যে বল প্রয়োগকারী। সেনাবাহিনীকে তৈরি করা হয় প্রতিপক্ষের বিরুদ্ধে বল প্রয়োগ করে জয়লাভ করবে। সেনাবাহিনীকে তৈরি করা হয় অন্যের উপরে আঘাত করার জন্য, নিজে আঘাত থেকে বাঁচার জন্য না। কারণ সেনাবাহিনীর উপরে আগে গুলি করার ক্ষমতা যদি কেউ রাখে, তাহলে আগেই মেরে ফেলবে, তাহলে ও আর কি বল প্রয়োগ করবে? সেনাবাহিনী যদি আত্মরক্ষায় গুলি করে, তার মানে তাকে তো আগেই গুলি করে মেরে ফেলছে, তাহলে সে আত্মরক্ষা করবে কেমনে? কাজে সেনাবাহিনীর এই বক্তব্য গ্রহণযোগ্য না। সেনাবাহিনী হলো আমাদের একটি চৌকস বাহিনী, যাকে রাখা হয়েছে জীবন দিয়ে হলেও দেশ, জাতি এবং জনগণের রক্ষা করবে। সে আত্মরক্ষা গুলি করে না, সে রক্ষা গুলি করে তার আইন প্রয়োগ করার জন্য। সে হত্যা করে যারাই আইন প্রয়োগ করতে বাধা দেয়, তাদের হত্যা কোনো অনিয়ম না। আর আরেকটি কথা আমি এখানে মনে করে দিই সবাইকে, সেনাবাহিনী সবাই মনে করেছে গুলি করার অধিকার সেনাবাহিনীর, অস্ত্র আছে, বন্দুক আছে, কামান আছে, মিসাইল আছে, কিন্তু গুলি করার ক্ষমতা নাই, ছোড়ার ক্ষমতা নাই। ছোড়ার ক্ষমতা সরকারের। যুদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত তারা গুলি করতে পারে না। তাহলে সরকারই তো ঘোষণা করেছে অথবা নির্দেশ দিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া পুলিশ কন্ট্রোল রুমে বসে আমি একটা কথা একটু শেষ করে দিন, তাহলে কথা বলে আমি আসতেছি। এখানে সরকারকে দেওয়া আছে, এবং সরকারকে, সরকার নিজেরও যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা নাই। যুদ্ধ ঘোষণার ক্ষমতা দেওয়া হচ্ছে সংসদকে। আপনি সংসদ যুদ্ধ ঘোষণা করবে, সেইটা প্রকাশ করবে ক্যাবিনেট, এবং প্রধানমন্ত্রী নিজে যুদ্ধ ঘোষণা করতে পারেন না, তাই কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। কাজে এখানে টিওনোর অধীনে কিন্তু সেনাবাহিনীর ন্যস্ত করা হয়েছে। এই জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া দরকার পড়েছে, যাতে টিওনো যখন যেটা বলবে তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করে সেই দায়িত্ব পালন করতে পারে। এবং যদি টিওনো পর্যায়ে না, বড় জেলা পর্যায়ে হয়, তাহলে সেটা ডিসি কে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে এখানে গুলি করতে হলে টিওনোর কে সাহায্য করার একটা আবেদন লাগবে। টিওনো বলতে হবে সেনাবাহিনীকে যে আমার এখানে আইন শৃঙ্খলা রক্ষা করেন, এখানে এই এলাকায় মানুষ উচ্ছৃঙ্খল হয়ে গেছে, তাকে করেন। এইটা পলিসি কিনা আইএসপিআর বলে নাই। অনেক অনেক